আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে। শুরু করেছিলাম অষ্টম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও অসমতা। গত ক্লাসে আমি ডিসকাস করেছি সামাজিক স্তর বিন্যাস কাকে বলে এবং সামাজিক স্তর বিন্যাসের ধরনগুলো। আজকে আমি ডিসকাস করতে যাচ্ছি সামাজিক স্তর সম্পর্কিত মতবাদ, থিওরিজ অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিভিন্ন তত্ত্ব বা মতবাদ, যেমন মার্ক্সীয় বা দ্বন্দ্বমূলক তত্ত্ব, ম্যাক্স ওয়েবারীয় তত্ত্ব, এমিল ডুরখেইম, অলিন রাইটের তত্ত্ব, ক্রিয়াবাদী তত্ত্ব ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমে আমি ডিসকাস করব সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত দ্বন্দ্বমূলক তত্ত্ব। সামাজিক স্তর বিন্যাসের দ্বন্দ্বমূলক তত্ত্ব। কনফ্লিক্ট থিওরি সামাজিক স্তর বিন্যাসের দ্বন্দ্বমূলক তত্ত্বের উদ্ভব হয়েছে মূলত মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ হতে। মার্ক্স মানব সমাজের ইতিহাসকে দেখেছেন শাসক এবং শাসিতের দ্বন্দ্বের ইতিহাস রূপে। দুইটা শ্রেণী মার্ক্স উল্লেখ করেছেন, একজন হচ্ছে শাসক আর একটা শ্রেণী হচ্ছে শাসিত, যার শেষ পরিণতি শ্রেণীহীন সমাজ ব্যবস্থার সৃষ্টি করেছে। তাহলে এই শাসক এবং শাসিতের যে দ্বন্দ্বটা ছিল, তার ফলে একটা যে সমাজ এসেছিল সেটা হচ্ছে শ্রেণীহীন সমাজ। কার্ল মার্ক্স অর্থনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে এ পর্যন্ত যতগুলো সমাজ ব্যবস্থার উদ্ভব হয়েছে সেগুলো আলোচনার ক্ষেত্রে শ্রেণীর সম্পর্ককে প্রাধান্য দিয়েছেন। কার্ল মার্ক্স কিসে বেশি প্রাধান্য দিয়েছেন? শ্রেণী সম্পর্ককে। শ্রেণী সম্পর্কের উপর কার্ল মার্ক্স বেশি প্রাধান্য দিয়েছেন। আদিম সাম্যবাদী সমাজ, প্রাচীন সমাজ, সামন্তবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ ও সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ইত্যাদির প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর অস্তিত্ব ছিল, যা সমাজকে বিভিন্ন স্তরে বিভক্ত করেছে। উৎপাদনের হাতিয়ার বলতে মার্ক্স শ্রম, ভূমি, পুঁজি এর তিনটি জিনিসকে বুঝিয়েছেন। তাহলে উৎপাদনের হাতিয়ার বলতে মার্ক্স তিনটি জিনিসকে বুঝিয়েছেন, সেটি হচ্ছে শ্রম, ভূমি এবং পুঁজি। এই উপকরণগুলোর উপর ভিত্তি করে সমাজে শ্রেণী ও স্তরবিন্যাস সৃষ্টি হয়। শ্রম, ভূমি, পুঁজি এই তিনটি জিনিসকে উপকরণের উপর ভিত্তি করে সমাজে শ্রেণী এবং স্তরবিন্যাস সৃষ্টি হয়। মার্ক্সের মতে উৎপাদন যন্ত্রের মালিকানার উপর ভিত্তি করে সমাজে পরস্পর বিরোধী দুটি শ্রেণী বিদ্যমান। সমাজে যে পরস্পর বিরোধী দুইটি শ্রেণী বিদ্যমান, একটি হচ্ছে যারা উৎপাদন শ্রেণীর মালিক আর একটি হচ্ছে যারা উৎপাদনে শ্রম দেয়। তো মার্ক্সের তত্ত্ব অনুযায়ী উৎপাদন পদ্ধতির উপর শ্রেণী ব্যবস্থাটা নির্ভরশীল। উৎপাদন পদ্ধতি আবার সমাজের বিভিন্ন প্রযুক্তির উপর নির্ভরশীল। শ্রেণীর সংগ্রাম কিভাবে সমাজ এবং রাজনীতিতে পরিবর্তন আনে তা মার্ক্স আলোচনা করেছেন। বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ও বিকাশ এবং পুঁজিবাদীর উৎপত্তি ও বিকাশ, পুঁজিবাদী সমাজের সর্বহারা শ্রেণীর উত্থান ও তাদের যে সংগঠিত হওয়া, পুঁজিপতিদের সঙ্গে সর্বহারা শ্রেণীর দ্বন্দ্বের কারণ এবং সেই দ্বন্দ্বে শ্রেণী সমূহের ভূমিকা ইত্যাদি এই বিষয়গুলো কার্ল মার্ক্স দক্ষতার সাথে কি করেছেন? বিশ্লেষণ করেছেন। এই বিষয়গুলো তিনি তার জীবন দশাতেই পুঁজিবাদী সমাজের নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। এই বিষয়গুলোর উপর পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি পুঁজিবাদী সমাজের
যে একটা অবশ্যম্ভাবী ধ্বংস এবং সেই স্থলে একটা শ্রেণীহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এটি তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। মার্ক্স প্রথম সর্বহারাদের সচেতন শ্রেণী, ক্লাস ফর ইটসেলফ, যেটাকে মার্ক্স বলেছে সচেতন শ্রেণী, সচেতন শ্রেণী এবং অসচেতন শ্রেণী যেটা ক্লাস ইন ইটসেলফ। এটাকে বলেছে অসচেতন শ্রেণী। এই দুটি শ্রেণীতে এই দুটি শ্রেণীতে বিভক্ত করে এবং এর যে যথার্থ ব্যাখ্যা তিনি সেটি উপস্থাপন করেন। ধনতান্ত্রিক পুঁজিবাদী সমাজে শ্রমিকদের কি করা হয়, নানাভাবে কিন্তু শোষণ করা হতো। পুঁজিপতিরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে থাকে, কিন্তু শ্রমিকদের যখন মজুরি প্রদান করতে সেক্ষেত্রে একটা বিশাল পার্থক্য থেকে যায়। পুঁজিপতিরা শ্রমিকদের কি করতো, একটা ন্যূনতম মজুরি প্রদান করতো যাতে তারা কোনো রকমে কাজ করার শক্তি নিয়ে বেঁচে থাকতে পারে। শ্রম ছাড়া শ্রমিকদের বিক্রির আর কোনো কিছুই ছিল না, তাই তারা কি করতো, সবসময় হীনমন্যতায় ভুগত এবং নিজেদের তারা উৎপাদনের হাতিয়ার ছাড়া আর কোনো কিছু ভাবতে পারে না। মার্ক্সের মতে শ্রমিকরা এক সময় অধিকার সচেতন হয়ে উঠবে এবং বিপ্লবী চরিত্রে তারা অবতীর্ণ হবে। ক্রমেই তারা কি হবে, সংগঠিত হয়ে পুঁজিপতিদের সাথে সংঘর্ষে জড়াবে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্স বলেন যে পুঁজিপতিরা শ্রমিকদের মজুরি কম দিয়ে মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে চায়, অন্যদিকে কি করে, শ্রমিকরাও বেশি মজুরি দাবি করে। আর এই প্রতিযোগিতায় শ্রমিকরা কি করে, বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয়, কারণ শ্রমিক তার শ্রম বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তাই অধিক মজুরি লাভের জন্য তারা দর কষাকষি করতে পারে না। ফলে পুঁজিপতিগণ কি করে, নির্ধারিত মূল্যে শ্রমিকদের নিকট থেকে শ্রম আদায় করতে পারে এবং ইচ্ছা মতো তাদের মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে পারে। ফলে কি হয়, স্বাভাবিকভাবেই শ্রম অসন্তোষ দানাবদ্ধ থাকে এবং শ্রমিকরা কি করে, নিজেদের অধিকার আদায়ের জন্য পুঁজিপতিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে পুঁজিপতিরা পরাজিত হয়, ফলে শ্রমিকদের এক নায়কত্ব প্রতিষ্ঠিত হয়। ফলে সমাজে প্রতিষ্ঠিত হবে শোষণহীন এক সাম্য ব্যবস্থা। মার্ক্স বলেন যে যখন সমস্ত সম্পদ অল্প কিছু পুঁজিপতির হাতে কেন্দ্রীভূত হলো, তখন বিপ্লবে ঝাঁপিয়ে পড়া এবং সেই মুষ্টিমেয় পুঁজিপতিদেরকে উৎখাত করা শ্রমিকদের জন্য সহজ হয়ে গেল এবং শ্রমিকদের রাজত্ব কায়েম হলো। কার্ল মার্ক্সের মতে পুঁজিবাদে হচ্ছে পুঁজিবাদের ধ্বংস ডেকে আনবে, কারণ বেশি উৎপাদন এবং একচেটিয়া বাজার দখল পুঁজিবাদের অন্যতম একটি বৈশিষ্ট্য এবং এ প্রবণতার কারণে সমস্ত সম্পদ অল্প কিছু পুঁজিবাদীর হাতে কেন্দ্রীভূত হবে। ফলে পুঁজিপতিদের সংখ্যা ক্রমশ কি হবে, হ্রাস পাবে এবং শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং পুঁজিপতিদের আরেকটি প্রবণতা হচ্ছে কি, শিল্পের কেন্দ্রীভূতকরণ। কোনো নির্দিষ্ট এলাকায় শিল্পের কেন্দ্রীকরণের ফলে কি হয়, সেই এলাকায় শ্রমিকদের সংগঠিত হওয়া সহজ হয়। সংঘবদ্ধ শ্রমিকদের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে পুঁজিপতিদের সমপর্যায়ে পৌঁছে। অন্যদিকে শ্রমিকগণ তাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হয়। তাহলে পুঁজিবাদের আরেকটু বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিপতিরা বিশ্ববাজার দাবি করে, ফলে বিশ্বের শ্রমিকরা একতা অনুভব করার সুযোগ পায়। তাছাড়া পুঁজিপতিগণ শোষণ করতে করতে এমন চরম অবস্থায় পৌঁছবে যখন শ্রমিকদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে, তখন তারা বিপ্লবের মাধ্যমে মুক্তির পথ খুঁজবে। মার্ক্সের মতে পুঁজিপতিরা শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, তারা সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্র প্রভাব বিস্তারের চেষ্টা করে। শোষণের মাত্রা যখন চরম পর্যায়ে পৌঁছে, তখন শ্রমিকরা সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলে। স্টালিনের মতে শ্রমিক শ্রেণীর নানা বিক্ষিপ্ত আন্দোলনের সাহায্যে বুর্জোয়া সম্প্রদায়কে ক্ষমতাচ্যুত করে নিজেদের মুক্তি সুনিশ্চিত করতে পারে না। অর্থনৈতিক দাবি দেওয়া আদায়ের জন্য শ্রমিক শ্রেণী আন্দোলনের সূত্রপাত করে এবং তা চূড়ান্তভাবে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়।
এভাবে বিপ্লবের মাধ্যমে পুঁজিপতিদের হটিয়ে শ্রমিক শ্রেণী বা সর্বহারা তাদের একনায়কত্ব প্রতিষ্ঠা করবে। উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত মালিকানা এবং সকল প্রকার শোষণ এবং বৈষম্যের অবসান ঘটবে এবং ক্রমে সমাজ প্রতিষ্ঠিত হবে শ্রেণীহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থায় বা রাষ্ট্র ব্যবস্থায়। তো এই মার্ক্সের এই হলো দ্বন্দ্বমূলক যে তত্ত্বে যে মার্ক্সের ন্যায় সাম্প্রতিককালের মার্ক্সবাদী দান্দিক তাত্ত্বিকগণও কিন্তু বিশ্বাস করেন যে মানুষ সম্পত্তি, মর্যাদা এবং ক্ষমতার জন্য সবসময় কি হয়, দ্বন্দ্বে একটা লিপ্ত হয়। তবে মার্ক্সবাদী আধুনিক তাত্ত্বিকগণ শ্রেণীদ্বন্দ্বের বাইরেও চিন্তা করেছেন। তাদের মতে এ দ্বন্দ্ব শুধু যে হচ্ছে সম্পদ নিয়ে যে তা না, এই দ্বন্দ্বটা লিঙ্গ, গোষ্ঠী, বয়স বা অন্যান্য ক্ষেত্রেও বিদ্যমান। এ তত্ত্বের অন্যতম প্রভাবশালী তাত্ত্বিক ব্রিটিশ দার্শনিক রাল্ফ ডারলফ মার্ক্সের ব্যাখ্যাকে আধুনিক পুঁজিবাদী সমাজের উপযোগী করে প্রয়োগ করেন। ক্ষমতাশালীরা উৎপাদনে উপকরণ নিয়ন্ত্রণের পাশাপাশি নির্দিষ্ট সাংস্কৃতিক বিশ্বাস এবং কর্মের মাধ্যমে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট মতাদর্শ প্রচার করে। তারা জনগণকে এগুলোতে অভ্যস্ত করার মাধ্যমে উৎপাদনের উপকরণগুলোর উপর নিয়ন্ত্রণ করার পাশাপাশি ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ইত্যাদিকেও কি করে, নিয়ন্ত্রণ করে। এবং হচ্ছে ক্ষমতাশালীরা সমাজের কিছু কিছু ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে এবং তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে এবং বিদ্রোহের ঝুঁকি কমায়। একটা ন্যূনতম মজুরি আইন পাস, ধর্মীয় অধিকার সংরক্ষণের জন্য আইন পাস, সংখ্যালঘিষ্ঠের অধিকার সংগ্রহণের জন্য আইন পাস, বেকার ভাতা প্রদান, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ ইত্যাদি সংস্কারমূলক কাজের উল্লেখযোগ্য উদাহরণ। প্রতিটা তত্ত্বেরই যেহেতু সমালোচনা রয়েছে, তেমনি মার্ক্সের এই দ্বন্দ্বমূলক তত্ত্বেরও সমালোচনা রয়েছে। মার্ক্সের শ্রেণীতত্ত্বের অন্যতম সমালোচনা হলো ধনতান্ত্রিক সমাজে কিভাবে সর্বহারাদের বিপ্লব কার্যকর হবে তা স্পষ্ট নয়। কার্ল মার্ক্স বলেছেন বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী সমাজের পর সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে, কিন্তু পুঁজিবাদ না এসেও রাশিয়া এবং চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। মার্ক্স শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সমাজের শ্রেণীবিন্যাসের সম্পর্কে ধারণা দিয়েছেন, কিন্তু তিনি শুধু ধনতান্ত্রিক সমাজের শ্রেণী সম্পর্কিত আলোচনার উপরে বেশি জোর দিয়েছেন। শ্রেণীতত্ত্ব সম্পর্কে তার বিশ্লেষণ অসম্পূর্ণ মনে করা হয়। তো মার্ক্স পুঁজির মালিককে পুঁজিপতি শ্রেণী এবং ভূমির মালিককে ভূমিস্বামী বলেছেন, কিন্তু ভূমিও এক অর্থে পুঁজি, যার ফলে মার্ক্সের এই শ্রেণী বিভাগ কি হয়েছে, সমালোচিত হয়েছে। সর্বোপরি বলা যায় যে মার্ক্সের এই দ্বন্দ্বমূলক তত্ত্বটি বিভিন্নভাবে সমালোচিত হলেও সমাজ কাঠামো বিশ্লেষণে তার এই দ্বন্দ্বমূলক তত্ত্বটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সামাজিক স্তর বিন্যাসের আরেকটি তত্ত্ব রয়েছে, সেটি হচ্ছে ফাংশনাল থিওরিজ বা ক্রিয়াবাদী তত্ত্ব। এখন আমি ডিসকাস করব ক্রিয়াবাদী তত্ত্ব। যেটা ফাংশনাল থিওরি। ক্রিয়াবাদী তাত্ত্বিকান সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছু পূর্ব শর্ত পালনের কথা বলেছেন। এই শর্তগুলো পূরণের উপর নির্ভর করে সামাজিক স্তর বিন্যাস। সমাজ যেহেতু বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত, সেহেতু সমাজকে তার স্থায়িত্ব বজায় রাখার জন্য বিভিন্ন সামাজিক নিয়মনীতি, প্রথা, মূল্যবোধ ও শৃঙ্খলা মেনে চলতে হয়। সামাজিক স্তর বিন্যাসের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা, সমাজের অস্তিত্ব ও কার্যকারিতা বজায় থাকে। ক্রিয়াবাদী তাত্ত্বিকগণের মধ্যে কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুর উল্লেখযোগ্য। তারা তাদের সাম প্রিন্সিপালস অফ স্ট্রাটিফিকেশন গ্রন্থে বলেছেন যে তাদের মতে সমাজের কার্যকর পরিচালনার জন্য যেসব শর্ত পূরণ করা প্রয়োজন তার মধ্যে ভূমিকা বন্টন এবং কর্মদক্ষতা অন্যতম।
ভূমিকা বন্টন ও কর্মদক্ষতা। কিংসলে ডেভিস এবং মুর হচ্ছে ক্রিয়াবাদী তাত্ত্বিক। কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুর সামাজিক স্তরবিন্যাসকে কেবল সার্বজনীন মনে করেননি,